প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ, নির্বাচন ব্যবস্থা সংস্কারের পরামর্শ, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত ভোটের দাবি বিএনপির। কমল জ্বালানি তেলের দাম, লিটারে ৬ টাকা কমেছে অকটেন ও পেট্রোল, ডিজেল ১০৫ টাকা ২৫ পয়সা নির্ধারণ। মধ্যরাতে কার্যকর নতুন দর, স্বাগত জানালেন সাধারণ মানুষ। জনপদ জুড়ে ভয়াবহ বন্যার প্রভাব, সব হারিয়ে নিঃস্ব লাখ লাখ মানুষ, মৃত্যু বেড়ে ৫৯, ছড়িয়ে পড়ছে নানা রোগবালাই, কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা চাষি। শেখ হাসিনা সহ জড়িতদের গণহত্যার অপরাধ প্রমাণ করা সম্ভব, বিচার শুরুর আগে ট্রাইব্যুনালের বিতর্কিত আইন সংশোধনের তাগিদ, আলামত সংরক্ষণের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। একজনের দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সহ দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান সংগঠনটির নেতা মামুনুল হক। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৩টায় হেফাজত ইসলামের সঙ্গে সম্পৃক্ত ৬টি দলের নেতা সংলাপে বসেন। পরে তারা জানান, সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রীয় কাঠামোর বেশ কিছু সংস্কারের প্রস্তাব করেছেন তারা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের কথা বলা হলেও সুনির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি হেফাজতের পক্ষ থেকে। বৈঠকে শাপলা চত্বর, জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার, ১ মাসের মধ্যে হেফাজত নেতাদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবিও জানান তারা। এরপর মাওলানা সৈয়দ রেজাউল করিমের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ সদস্যের প্রতিনিধি দল। বিকেল ৪:৩০টার পর যমুনায় যান কর্নেল অলি আহমেদের নেতৃত্বে এলডিপির ৫ নেতা। নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা আমূল পরিবর্তনের কিছু সংস্কার প্রস্তাবনা এনেছি এবং সারা দেশব্যাপী সকল ভোটাধিকার প্রয়োগকারীদের যেন প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করা যায়। হেফাজতে ইসলামের বিভিন্ন আন্দোলনে ২০১৩ সাল, ১৬ সাল এবং ২০২১ সালে বহু মামলা, আমাদের অনেক হতাহত রয়েছে। সকল হত্যাকাণ্ডের যেন বিচারের ব্যবস্থা, বিশেষ করে ট্রাইব্যুনাল গঠন করে হলেও দ্রুত বিচারের ব্যবস্থার জন্য লেন্দি কোনো প্রসিডিউর না যায়। দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে আমরা আমাদের পরামর্শ তাকে দিয়ে আসছি এবং সেও আমাদের সহযোগিতা কামনা করছে এবং আমরাও বলছি যে ভালো কাজের ব্যাপারে, দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতায় ছিলাম, আছি, থাকব। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের যে বৈঠক চলছে সেটি এখন পর্যন্ত যমুনায় দুটি রাজনৈতিক দলের সঙ্গে তার আসলে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, দুটি বৈঠক মূলত এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এর বাইরেও কিন্তু আরেকটি রাজনৈতিক দল অর্থাৎ এলডিপির সঙ্গে কিছুক্ষণের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। একটু বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে আসলে বিকেল ৩টার দিকে হেফাজতে ইসলামভুক্ত বেশ কয়েকটি রাজনৈতিক দল, মোট ৬টি রাজনৈতিক দল, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, নিজামুল ইসলাম, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ সহ ৬টি রাজনৈতিক দলের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং সে বৈঠকে হেফাজতের মহাসচিব মামুনুল হকও উপস্থিত ছিলেন। তারপরে প্রধান উপদেষ্টা আরেকটি ইসলামী রাজনৈতিক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটি যে চরমোনাই পীরের রাজনৈতিক দল হিসেবে পরিচিত, সে দলটির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকে বসেন। তো এই দুইটি বৈঠকের পরেই কিন্তু এই দুই দলের নেতারা তারা এই বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে এবং কি বিষয় নিয়ে তারা কথাবার্তা বলেছেন সে বিষয়গুলো কিন্তু গণমাধ্যমের সঙ্গে তারা তুলে ধরেছেন। এবং একটি বিষয় যদি জানাতে চাই, বিকেল ৪:৩০টার পরে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বে এলডিপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে এবং তারপরে ৫টার কিছু সময় আগে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে জাতীয়তাবাদী সমমনা জোটের ৮ সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। তো একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, মানে হেফাজতে ইসলামভুক্ত যে ৬টি রাজনৈতিক দল এবং তারপরে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নেতারা, তারা আসলে যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে গণমাধ্যমের সঙ্গে যে কথাগুলো বলেছেন, সেখানে তারা যে বিষয়টি বলেছেন যে তারা সংবিধানের বেশ কিছু সংস্কার চান, তারপরে
নির্বাচন ব্যবস্থার বেশ কিছু সংস্কার চান এবং বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে যে আসন ভিত্তিকের চাইতে তারা সংখ্যানুপাতিক হারে যেন সংসদে বা প্রতিনিধি নির্বাচিত হয় সে বিষয়টি নিশ্চিত করার বিষয়ে বা সে বিষয়ে যে আইনি সংস্কারের বিষয়ে তারা প্রস্তাব দিয়েছেন এবং তার বাইরেও তারা আসলে যে বিষয়টি বলেছেন যে বিভিন্ন সময় যে অন্যায়গুলো হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে যেসব অন্যায় হয়েছে সেগুলোর জন্য একটি কমিশন গঠনের মাধ্যমে বিচারের দাবি করেছেন এবং যে শাপলা চত্বর সহ সাম্প্রতিক আন্দোলনে যে হত্যাকাণ্ড হয়েছে তারও দ্রুত বিচার দাবি করেছেন এবং যে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে যেন নির্বাচনের যে পরিবেশ তৈরি করা হয় এবং একটি রোডম্যাপ তৈরি করা হয় সে বিষয়ে কিন্তু যে এসব দলের নেতারা প্রস্তাব জানিয়েছেন বৈঠকে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্র অতিথি ভবন যমুনার সামনে থেকে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লায় বর্ণাঢ্যদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ছাত্র জনতার চূড়ান্ত বিজয় অর্জিত হবে। ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির ইমেজ নষ্টের অপচেষ্টা হচ্ছে বলেও জানান বিএনপি নেতারা। ভয়াবহ বন্যার কবলে দেশের 11 জেলার 54.5 লাখ মানুষ এখনও পানিবন্দী হয়ে মানবেতর দিন গুনছেন প্রায় 7 লাখ। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার জরুরি ত্রাণ সেবা নিয়ে কুমিল্লায় বন্যার্তদের কাছে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার বানভাসীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। কুমিল্লা লালমাইয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। সকলে যা চায় মানুষ সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে, কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে। একটি চক্র ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির ইমেজ নষ্টের অপচেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন বিএনপি মহাসচিব। ছাত্র জনতার যে বিজয় সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে সচেতন ভাবে আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এদিন সকালে নয়াপল্টনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সহ সবার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার, তাই বিভেদের কোনো সুযোগ নেই। তারেক রহমানের যে সঠিক সিদ্ধান্তের ফলশ্রুতি 5ই আগস্টের গণতন্ত্রের যে বিজয়, সামগ্রিক একটি বিজয়ের মাঝে আপনারা যে বিভেদ বিভাজনের সৃষ্টি করছেন এটা মঙ্গলজনক হবে না। এ সময় দলীয় নেতাকর্মীদের মাঝে শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানান রুহুল কবির রিজভী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন করা জামায়াত ইসলামীর কাজ নয় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের সেবক হবেন রাজনীতিবিদরা। সকালে রাজধানীর কচিকাঞ্চার মেলা মিলনায়তনে সাংস্কৃতিক ঐক্য ফ্রন্টের আয়োজনে কবি, লেখক, শিল্পী সমাবেশে একথা বলেন শফিকুর রহমান। জামায়াতের আমির আরও বলেন, গত বছরগুলোতে সংস্কৃতি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কোনো স্বৈরশাসক যাতে লেখক শিল্পীদের দমিয়ে রাখতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, নাগরিক অধিকার ছিন্ন করার অধিকার কারও নেই। সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের আবাসভূমি। এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না। রাজনীতিবিদরা হবেন জাতির সেফ সেবক, এর বাইরে তাদের কোনো পরিচয় নেই। রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয়। ধর্ম যার যার নিজস্ব চয়েস, এর ভিত্তিতে আমরা এখানে মেজরিটি মাইনরিটিতে বিশ্বাসী না। এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক। ৭১-এর প্রত্যাশা পূরণ হয়নি বলেই ২৪-এ গণ অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ। দুপুরে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, সংবিধান সংশোধন বা পুনর্লিখন আলোচনার মধ্য দিয়ে হবে। এক্ষেত্রে সরকার সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতায় নেই জানিয়ে তিনি বলেন, মতামত নিতে ফিরে যেতে হবে ছাত্র জনতার কাছে।
সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংবিধান পুনর্লিখন বা সংশোধনের প্রশ্নে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। মৌলিক কাঠামো এগুলো পরিবর্তন করা হয়েছে, কিন্তু এখানে যেটা করা হয়েছে সার্বিক ধারার মধ্যে 1/3 অসংশোধনযোগ্য করা হয়েছে। আমার মনে হয় না সেগুলো বেসিক স্ট্রাকচার কিংবা এগুলোকে আমরা ওই দিতে পারি, ওই রকম গুরুত্ব দিতে পারি। যেটা কনস্টিটিউশন আছে সেটার উপর যে আলোচনা হচ্ছে এটার অর্থ এই না যে কনস্টিটিউশনের সাপোর্টিভ কোনো মতবাদ আসছে, একটা ওপেন এন্ডেড ডিসকাশন হচ্ছে। এখানে সবই ভিন্নমত আর সবই মতামত, এই সবগুলিকে নিয়েই এই ডেমোক্রেটিক রিকনস্ট্রাকশনের দিকে বা গণতান্ত্রিক পুনর্গঠনের দিকে বাংলার মানুষ এগিয়ে যাবে। দেশে কমলো জ্বালানি তেলের দাম। লিটারে 6 টাকা কমিয়ে অকটেন 125 টাকা আর পেট্রোলের দাম 121 টাকা নির্ধারণ করা হয়েছে। ডিজেল 106 টাকা 75 পয়সা থেকে 1 টাকা 25 পয়সা কমিয়ে 105 টাকা 25 পয়সা করা হয়েছে। মধ্যরাত থেকেই কার্যকর হবে নতুন দর। খুলনায় এক বৈঠক শেষে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ভোক্তারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে টালমাটাল অর্থনীতি, যার প্রভাব পড়েছিল দেশের জ্বালানি খাতেও। ধাপে ধাপে বেড়েছে দাম, এক লাফে পৌঁছে গিয়েছিল সাধারণ ভোক্তার নাগালের বাইরে। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। জুলাইয়ে কমানো হয় দাম, তবে তা অতি নগণ্য, লিটার প্রতি মাত্র 1 টাকা। তাই দাম কমলেও ফেরেনি স্বস্তি। এবার আর হতাশা নয়, এক লাফেই পেট্রোল ও অকটেনে 6 টাকা এবং ডিজেল ও কেরোসিনে 1 টাকা 25 পয়সা কমানো হয়েছে দাম। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। দেশের এই পরিস্থিতির মধ্যেও দাম কমানোয় মিশ্র প্রতিক্রিয়া সাধারণ ভোক্তাদের মাঝে। কেউ সাধুবাদ জানিয়েছেন, কেউ আবার দাবি তুলেছেন জ্বালানি তেলের মূল্য আরও কমাতে। এই নতুন সরকার হয়ে তো এই যে দাম কমলো, এই কারণে আমরা অনেক সন্তুষ্ট। যদি আরো কিছু কমানো যায় আর কি, তো আমাদের জন্য স্বস্তিকর। আরো কমাইতে হবে, কারণ 1 লিটার তেলে আমাদের ঢাকা শহরে যে জ্যামজট, যে পরিমাণে আমরা মাইলেজ দেওয়ার কথা সেটা তো আমরা পাইতেছি না। এদিকে খুলনার খালিশপুরে রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, ধীরে ধীরে জ্বালানি তেলের মূল্য কমিয়ে ভোক্তার নাগালের মধ্যে নিয়ে আসা হবে। ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 105 টাকা 50 পয়সা, মানে 1 টাকা 25 পয়সা পার লিটারে কমাচ্ছে। অকটেনের দাম 131 টাকা থেকে 125 টাকা, মানে 6 টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম 127 টাকা থেকে 121 টাকা, সেটাও 6 টাকা কমাচ্ছে। ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরো কমাতে পারি আর কি। পুনর্নির্ধারিত এ দাম কার্যকর হবে শনিবার রাত 12টা থেকে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। গত 1.5 দশকে বিদ্যুৎ, জ্বালানি খাতে সব লুটপাটের সুরক্ষা দিয়েছে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন, যার মাধ্যমে উন্মুক্ত দরপত্র ছাড়াই পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল সহ বিভিন্ন অবকাঠামো তৈরির কাজও ক্রয়াদেশ দেওয়া হয়। দায়মুক্তির এই আইন বাতিলে এবার উচ্চ আদালতে যাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ সংগঠন ক্যাম্প। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। বিদ্যুৎ জ্বালানি খাতে চরম সংকটের সুযোগে 2010 সালে জাতীয় সংসদে পাশ করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন। শুরুতে 2 বছরের জন্য করা হলেও পরে আইনটির মেয়াদ বাড়ানো হয় দফায় দফায়। প্রতিবারই তীব্র হয় বিশেষজ্ঞ মহল থেকে প্রতিবাদের সুর, কিন্তু সেসবে সায় না দিয়ে সবশেষ 2021 সালে 4র্থ দফায় আনা হয় আইনটির সংশোধনী। বিশেষ বিধানের মেয়াদ বাড়ানো হয় 2026 সাল পর্যন্ত। দায়মুক্তি আইন হিসেবে পরিচিত পাওয়া এই বিশেষ বিধান নিয়ে প্রশ্ন উঠছে নানা কারণেই। আইনটিকে ঢাল করে গত 1.5 দশকে নিজেদের পছন্দের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ইচ্ছে মতো কাজ দেওয়া হয় কোনো রকম টেন্ডার বা প্রতিযোগিতা ছাড়াই। স্বচ্ছতাকে পাশ কাটানো এই প্রক্রিয়ায় নির্মাণ করা হয় শতাধিক বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল সহ বিদ্যুৎ জ্বালানি খাতের ছোট বড় প্রায় সব অবকাঠামো।
সবচেয়ে বিতর্কিত এ আইনের 9 ও 10 নম্বর ধারা। এ দুটি ধারার মাধ্যমে অনুমোদন কিংবা ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম দুর্নীতি হলেও তা নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ বন্ধ করে দেওয়া হয়, যা বিদ্যুৎ জ্বালানি খাতকে আরও অস্বচ্ছ, স্বেচ্ছাচারী, লুণ্ঠনমূলক ও জবাবদিহিতাহীন খাতে পরিণত করে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রতিযোগিতাহীন, লুণ্ঠনমূলক, অসাধু ব্যবসায়ী, বিনিয়োগকারীদেরকে প্রোটেকশন দিয়েছে এই আইনের আওতায়। সেটাতে তারা যত খুশি তত ব্যয় করে, তারা ব্যয় দেখিয়ে তারা তাদের মুনাফা বাড়াইছে। এইগুলো তারা করে এইভাবে লুণ্ঠনের অবাধ ক্ষেত্রে পরিণত করেছে জ্বালানি খাত। আইন করে যদি বেআইনি কাজ করা যায়, তাহলে যে আইন করে বেআইনি কাজ করা হলো সেই আইন করাটাও বেআইনি। অপরাধকৃত কার্যক্রমের দায়ে অপরাধীদের জ্বালানি অপরাধী গণ্য করে বিচারের আওতায় আনতে হবে। নির্বিচারে তারা পাওয়ার প্ল্যান্ট করতে পেরেছে। হ্যাঁ, এই আইনটা না থাকলে অত সহজে করতে পারতো না। নিজস্ব লোককে পাওয়ার প্ল্যান্টগুলো করার সুবিধা দিয়েছে। আর যেহেতু তাদের কাছে আইন ছিল, তারা একটার পর একটা পাওয়ার প্ল্যান্ট করে গেছে, তাদেরকে বাধা দেওয়ার কোনো লোক ছিল না। সরকারের পালাবদলে এখন আইনটির বৈধতা নিয়ে উচ্চ আদালতে যেতে চায় ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। সংগঠনটির আশা, আদালতে এ বিষয়ে প্রতিকার মিলবে। এটা বাতিল করার জন্য কনজিউমার অ্যাসোসিয়েশন আদালতে যাবে। এরকম একটা গণবিরোধী আইন সরকার নিজেই তার প্রয়োগ স্থগিত করে দিচ্ছে, তার কনসিকুয়েন্স স্বীকার করছে। সেই আইন তো আর থাকতে পারে না। শাসন বিভাগ থেকে তো এই আইনের পক্ষে কোনো অজুহাতেই দাঁড়াতে আসবে না। সুতরাং এই আইন বাতিল অবশ্যম্ভাবী এবং অবধারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে গঠিত হওয়া অন্তর্বর্তী সরকার এরই মধ্যে স্থগিত করেছে আইনটির কার্যকারিতা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার বন্যা পরিস্থিতির খবর। ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগবালাই। পানি নামতে শুরু করায় স্পষ্ট হচ্ছে বন্যা কবলিত জনপদের ক্ষয়ক্ষতির পরিমাণ। এ পর্যন্ত মারা গেছেন 59 জন। এদিকে সব হারিয়ে নিঃস্ব মানুষগুলো সরকারি বেসরকারি সহযোগিতার জন্য তাকিয়ে আছেন। এখনো বাড়ির সামনে হাঁটু পানি, নৌকা ছাড়া চলাচল করাই দায় দুর্গতদের। কিছু কিছু এলাকা থেকেই পানি নেমে গেলেও ঘরের বেহাল দশা। কাদা আর নোংরা পানিতে আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। অনেক জায়গায় আতঙ্ক বেড়েছে সাপের। আমার বাড়ির অবস্থা তেমন ভালো না। দীর্ঘ 15 দিন আমরা পানিবন্দী। গবাদি পশু, হাঁস মুরগি নিয়ে আমরা বহুত বিপদে আছি। রাস্তাগুলোরও ভঙ্গুর দশা। সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্ত। কোনো কোনো অঞ্চলে এখনো সড়কগুলো তলিয়ে। গন্তব্যে যেতে বেগ পেতে হচ্ছে বাসিন্দাদের। খালগুলা সংস্কার করা, খনন করা করি। আমাদের এলাকাটার রাস্তাঘাট যেগুলো ভেঙে গেছে এগুলো সংস্কার করা প্রয়োজন। বন্যা পরবর্তী যে পুনর্বাসন দরকার, যাদের মাটির ঘর আছে তাদের মাটির ঘরগুলো অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে চাঁদপুরের শাহরাস্তির পূর্ব ও দক্ষিণাঞ্চলের জলাবদ্ধতা এখনো দূর হয়নি। সবজি ক্ষেত, ধানের বীজতলা ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে বন্যার্তরা। ক্ষতি হয়েছে ফেনী শহরের ভোগ্যপণ্যের দোকানগুলো। টনকে টন গম ভিজে নষ্ট হয়ে গেছে। লোকসানের দুশ্চিন্তায় মাথায় হাত দোকানিদের। এর প্রভাব বাজারে পড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। এছাড়া বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। চর্ম, ডায়রিয়া, জ্বরসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। লক্ষ্মীপুরে বন্যার পানি যেদিক দিয়ে নামছে, নতুন করে সে এলাকাগুলোতে বাড়ছে দুর্ভোগ। মাছ, ফল-ফলাদি ভেসে যাওয়ায় ক্ষতি হয়েছে প্রচুর। পানি নেমে গেলে কিভাবে কাটবে ভবিষ্যৎ, তা নিয়ে দুশ্চিন্তায় দুর্গতরা। পরিবার পরিজন নিয়ে বাঁচতে সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে নিম্ন আয়ের মানুষ। লক্ষ্মীপুর থেকে বানভাসী মানুষের দুর্দশা তুলে ধরেছেন আতাউল কাউসার, ছবি তুলেছেন নিজামুদ্দিন। লক্ষ্মীপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বেগম শামসুন নাহার 7 মাস আগে স্বামী মারা যাওয়ার পর 3 সন্তানকে নিয়ে যখন হিমশিম খাচ্ছিলেন তখনই বন্যার আঘাত। বানের পানিতে ভিটে মাটি ভেঙে যাওয়ায় বাঁশ দিয়ে ঠেকিয়ে রেখেছেন শেষ আশ্রয়স্থলটুকু। ছেলে দুগাছো করে হলে করে শিখেরাও সার্কি মার্কি অনো মেসো ভাত রাঁধি কেউ নেই, কারো কাছে যায় আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। বন্যার পানি কমে যাওয়ায় বাড়ির সামনে খেলা করছিল অবুঝ 2 শিশু। তাদের বোঝার বয়স হয়নি কি ক্ষতি করে যাচ্ছে এবারের বন্যা। লক্ষ্মীপুর 10 নম্বর ওয়ার্ডের এই এলাকায় অন্তত 15টি পুকুর ছিল, যেগুলোতে মাছের চাষ করতেন অনেকেই। বন্যা পথে বসিয়েছে তাদেরও। পুকুর থেকে 10 লাখ টাকার মাছ চলে গেছে। এখানে 2টা পুকুর আছে, শেষ। আমার কিচ্ছু না, এখন সব শেষ হয়ে গেছে। প্রায় 20 হতে 25 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এখন, এবং এরপরে আমার ঘরের মধ্যেও পানি ঢুকছে। 12 থেকে 15 লাখ টাকার মতন ক্ষতি। 3টা পুকুর পানিতে তলিয়ে গেছে হাজার
হাজার হাজার একর ফসলি জমি। এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। অনেকের থাকার শেষ আশ্রয়টুকু ভেঙে গেছে বানের পানিতে। প্রায় আপনার 50 একরের মতো জমি আছে। এই জমিগুলোর মধ্যে সম্পূর্ণ ধান ছিল, এই ধান সম্পূর্ণ পানি তলায় নিয়ে গেছে। চুলা শেষ, চুলা ফাঁক করতো না, ঘরের মধ্যে ফাঁক করি আমরা। ফেনী নোয়াখালী থেকে ধেয়ে আসা বন্যার পানি লক্ষ্মীপুরকে ভাসিয়ে অনেক জায়গায় কমে গেলেও এখনো কিছু স্থান ডুবে আছে, কারণ পানি প্রবাহের পথগুলো নানা কারণে বন্ধ। কালভেট নাই, বাংটি ছোট ছোট বাংটি চুঙ্গা দিয়ে মানে পানি যাইতেছে, এগো থেকে মানে পানি নামতে দেরি। বিষয়গুলো দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার দাবি তাদের। খালে পানি প্রবাহিত হওয়ার কথা, সেখানে উল্টো খাল থেকেই এখন পানি ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়। শুধু এই খালটি নয়, লক্ষ্মীপুরে, নোয়াখালী, ফেনীতে যেখানে যেখানে যতগুলো খাল এবং নদী আছে তা দ্রুত খনন করার দাবি জানিয়েছে এলাকাবাসী। লক্ষ্মীপুর পৌরসভা থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। বন্যার সবশেষ অবস্থা জানাতে লক্ষ্মীপুর সদরে আছেন রিপোর্টার আতাউর কাউসার এবং নোয়াখালীর চৌমুহনীতে আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি প্রথমেই যাচ্ছি কাউসারের কাছে। কাউসার, আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর পৌর সদর এলাকার 7 নম্বর ওয়ার্ড, যে এলাকাটির নাম বাঞ্ছানগর। এই রাস্তাটির নাম কালুহাজি রোড। আজকে অন্তত 20 দিন ধরে এই সড়কটিতে পানি জমে আছে। তো এর আগে এই সড়কটিতে পানি জমেছিল অতিবৃষ্টির কারণে। পরবর্তীতে বন্যা আসার পরে এই সড়কের পানি উপচে আশপাশের বহু জায়গা প্লাবিত হয়। আমি দেখাতে চাই, এখানে একটি খাল আছে, ওয়াবদা খাল। এই খালটি নোয়াখালী থেকে চৌমনি হয়ে লক্ষ্মীপুরে এসে লক্ষ্মীপুর সদরের মাঝখান দিয়ে এটি সেই মেঘনা নদীতে গিয়ে পড়েছে। এবং আমার যে প্রতিবেদনটি দেখছিলেন যে খালে প্রচণ্ড ময়লা ফেলা হয় এবং সব কিছুর কারণে খাল ভরাট হয়ে যাওয়া, এটির একটি উজ্জ্বল দৃষ্টান্ত এই যে খাল। আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ময়লা জমে আছে এবং এর নিচ দিয়ে খুব সামান্য বেগেই পানি প্রবাহিত হতে পারছে। এবং আরেকটি অন্যতম কারণ এখানকার মানুষ যেটি বলেছে যে এই যে ব্রিজটি, একসময় এই খাল দিয়ে কিন্তু নৌকা চলাচল করতো, এখন এই ব্রিজটি ফ্ল্যাট বেডের এমনভাবে তৈরি করা হয়েছে এদিক দিয়ে নৌকা চলাচল করারও কোনো সুযোগ নেই। এবং একই সাথে এখানে আটকা যে ময়লাগুলো সেগুলো কিন্তু প্রবাহিত হতে পারছে না। সব মিলিয়ে এই খালের যেই পূর্ব পাশ, সেই পূর্ব পাশে প্রচণ্ড পরিমাণে পানি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। এবার আসছি খালের পশ্চিম পাশে, আমরা একটু দেখাচ্ছি যেই অংশটিতে দেখছেন যে পানির কিন্তু প্রবাহ মোটামুটি ভালোই আছে, কিন্তু তারপরেও এখানে আশপাশে যে ঘরবাড়িগুলো রয়েছে সেই ঘরবাড়িগুলো প্লাবিত হয়েছে। এর কারণ হিসেবে এলাকাবাসী যা বলছেন যে এই খালটি ওনাদের জীবদ্দশায়, আমি সবচেয়ে বয়স্ক যে ব্যক্তি তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে ওনাদের জীবদ্দশায় খালটি কখনোই তারা খনন করতে দেখেননি। তো যার প্রেক্ষিতে স্বাভাবিকভাবে এই খালে নাব্যতা সংকট তৈরি হয়েছে এবং একই সাথে এই খালে যে পানি ধারণ ক্ষমতা সেটি কিন্তু কমে গেছে। তো আসলে বাংলাদেশে বিভিন্ন সময় যে বন্যা হয়, সেই বন্যার দীর্ঘমেয়াদী যদি কোনো ব্যবস্থা নেওয়ার চিন্তা প্রশাসন করে, সেক্ষেত্রে অবশ্যই নদী, খাল, বিল সেগুলোকে যত বেশি সম্ভব গভীর রাখতে হবে। এবং যে দখলদারিত্বের যে বিষয়টি আমরা দেখি যে বিভিন্ন জায়গায় খাল এবং নদীগুলো দখল করা হয়, সেগুলোর আশপাশে যে খাস জমি দখল করে সেখানে বিভিন্ন ইমারত নির্মাণ করা হয়, নদীর পানি প্রবাহের পথ বন্ধ করে দেওয়া হয়, সেটি থেকে অবশ্যই সবাইকে বিরত থাকতে হবে। এবং যদি প্রয়োজন হয় তাহলে প্রশাসনকে কঠোর হয়ে সেই বিষয়গুলো ব্যবস্থা নিতে হবে যাতে কেউ খালের বা নদীর পানি প্রবাহের পথ বন্ধ করতে না পারে। এমনটি বলছেন বিভিন্ন মানুষ যারা দীর্ঘ সময় ধরে অভিজ্ঞ, যে তারা বন্যা বিভিন্ন সময়ের আগেও দেখেছেন এবং বন্যার পানি কিভাবে নেমে যায় সেই বিষয়টি সম্পর্কে তাদের একটি ধারণা আছে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় শহরে বন্যার পানি নামলেও এখানে কিন্তু এখনো পর্যন্ত পানি আছে এবং মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরকে। বিভিন্ন বাসা বাড়িতে পানি উঠে গেছে এবং যখন সবচেয়ে বেশি পানি ছিল বন্যার পিক টাইমে লক্ষ্মীপুরে, তারা বলেছেন যে আরও 1 হাত উঁচু পর্যন্ত এখানে পানি ছিল। সেক্ষেত্রে বাসাবাড়িগুলোর ভেতরে, দোকানের ভেতরে বেশ বাজে অবস্থা হয়েছিল, এমনটি তারা আমাদের জানিয়েছেন। দেখতে পাচ্ছেন যে অনেক দিকে বন্যার পানি কমে গেলেও এখনো কিন্তু লক্ষ্মীপুরে কিছু ঘরবাড়ি আছে যে ঘরবাড়িগুলোতে পানি আছে এবং এই বাসাটিতে প্রবেশ মুখ যেটি, সেটি দেখছি আমরা যে পুরোপুরি এটি পানিতে তলিয়ে আছে। তো এভাবেই হচ্ছে লক্ষ্মীপুরে প্রচণ্ড দুর্ভোগে আছে মানুষ, কারণ বন্যার পানি যত দ্রুত নেমে যাওয়ার সুযোগ পাওয়ার কথা ছিল তত দ্রুত কিন্তু পানিটি নামতে পারছে না। এবং এক্ষেত্রে যে বিষয়টি বলছিলাম আবারও বলতে চাই যে খালগুলো এমনভাবেই খালগুলো ভরাট হয়ে গেছে যে এদিক দিয়ে আসলে
পানি চলাচল করার আর কোনো উপায় নেই। এবং একই বিষয় আমরা জানি যে নোয়াখালী চৌমুনিতে যে খালটি রয়েছে, যে খালটির নোয়াখালী হয়ে লক্ষ্মীপুরে আসে, সেই খালেও আমরা একই অবস্থা দেখে এসেছি। ঠিক এই মুহূর্তে কি অবস্থা সেটি আরও ভালো বলতে পারবেন, সেখানে আমাদের সহকর্মী আছেন কামরুল, সাইফুল্লাহ কামরুল। তিনি নোয়াখালীর চৌমুনির আরও ভালো বন্যা পরিস্থিতি কি অবস্থায় আছে সেটি আমাদের জানাতে পারবেন। সরাসরি চলে যেতে চাই তার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর চৌমুহনী পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড নর্তনপুরে। নোয়াখালীর যে ৭টি পৌরসভা এবং ৮টি উপজেলা এবং ৮৭টি ইউনিয়ন, সবগুলোর চিত্র অনেকটা একই রকম। তবে সবচেয়ে বেশি হলো এই পৌর এলাকা চৌমুহনী পৌরসভা। চৌমুহনী পৌরসভা যে হাজীপুর, গণিপুর, করিমপুর, আলীপুর, নাজিরপুর এবং এই নর্তনপুর, এই সবগুলো গ্রামে বন্যার পানিতে সয়লাব হয়ে আছে। এখানকার মানুষগুলো জলবদ্ধতার মধ্যে আছে। বিশেষ করে চৌমুহনী পৌরসভার যে খালগুলো, এই খালগুলো পরিচ্ছন্ন না থাকার কারণে এখানকার পানি নামতে পারে না। বিশেষ করে এই চৌমুহনী পৌরসভার খালগুলো পরিষ্কার না হওয়ার কারণে বেগমগঞ্জের পূর্বাঞ্চল এবং সেনবাগের পানি জলবদ্ধতা হয়ে আছে। এখানকার মানুষ এখানে মানবতা জীবনযাপন করতেছে। নোয়াখালীর চৌমুহনী পৌরসভা সহ আমাদেরকে নোয়াখালীর এলজিইডির যিনি নির্বাহী প্রকৌশলী আছেন, তিনি আজহারুল ইসলাম আমাদের জানিয়েছেন এই বন্যা নোয়াখালীতে প্রায় ২৫০০ কিলোমিটার স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের সড়ক বিনষ্ট হয়েছে। এবং নোয়াখালীর সড়ক বিভাগের যিনি নির্বাহী প্রকৌশলী আছেন, তিনি সৌম্য সরকার, তিনি জানিয়েছেন যে এই নোয়াখালীতে প্রায় ১২৩ কিলোমিটার সড়ক তাদের বিনষ্ট হয়েছে এই বন্যাতে। এছাড়া পানি সম্পদ বিভাগের সহ অন্যান্য বিভাগের প্রায় ২ লক্ষ পশু এবং ১০৮টি খামার তাদের নষ্ট হয়েছে। চৌমুহনীতে যে আশ্রয়কেন্দ্রগুলো আছে, সেই আশ্রয়কেন্দ্রগুলোর মানুষগুলো আসলে খাবার সাথে শুকনো খাবার খেয়েছে। তাদের এখন অনেকটা ডাল ভাতের চাহিদা রয়েছে। তারা এখানে এই চৌমুহনী পৌরসভা সহ নোয়াখালীর যে ১৩০০টি আশ্রয়কেন্দ্র আছে, সেই আশ্রয়কেন্দ্রগুলোতে ত্রাণের অনেকটা সংকট আছে। সেই মানুষগুলো শুকনো খাবারের পাশাপাশি তারা তাদের চাহিদা হলো ডাল ভাতের। আর তাদের যে বাড়ি ঘরগুলোর অবস্থা খুবই নাজুক অবস্থা। অন্যদিকে পানি কমার কারণে এখানে যে অনেকগুলো বাড়িগুলো অরক্ষিত অবস্থা আছে। বিশেষ করে নোয়াখালীর যে ৮টি উপজেলাতে বন্যা আক্রান্ত হয়েছে, সেই অধিকাংশ বাড়ি এখানে অরক্ষিত অবস্থা আছে। কিন্তু পুলিশিং ব্যবস্থা নেই এখানে। যদি পুলিশ আগের মতো সে পেট্রোলিং ব্যবস্থা থাকতো, রাতে নাইট ডিউটি করতো এবং ট্রাফিক ব্যবস্থা, সবাই তারা যার অফিসে থেকে তারা তাদের দায়িত্ব পালন করছে। সবাই চাচ্ছে যে এখানকার এই যে আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ যাতে তাদের যথাযথ দায়িত্ব পালন করে, সেই ব্যাপারে সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে সেদিকে দৃষ্টি দেন। এই নোয়াখালী চৌমুহনী পৌরসভা সহ নোয়াখালীর আশ্রয়কেন্দ্রগুলোতে খাদ্য সংকট পূরণের জন্য বিভিন্ন দাতাদের সাহায্য কামনা করছেন এখানকার আশ্রয় প্রার্থীরা। এই ছিল নোয়াখালী চৌমুহনী থেকে বন্যার সর্বশেষ তথ্য। বন্যার খবর জানছিলাম নোয়াখালী এবং লক্ষ্মীপুর থেকে। 10 দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বন্যার্তদের ত্রাণ সংগ্রহ এবং বিতরণ কার্যক্রমে নতুন ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা। আর নেওয়া হবে না কাপড় ও শুকনো খাবার, তবে গণরান্নার উপযোগী পণ্য সংগ্রহেই প্রাধান্য দিচ্ছেন তারা। পাশাপাশি সংগ্রহ করা হবে নগদ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কার্যক্রমে শনিবার আসে কিছুটা ভিন্নতা। সকালে দেশের বন্যা দুর্গত প্রত্যন্ত অঞ্চলের জন্য শুকনো খাবার আর কাপড়ের শেষ চালানগুলো তোলা হয় ট্রাকে। বাকি ত্রাণ সামগ্রীও সরিয়ে নিয়ে সম্পূর্ণ পরিষ্কার করা হয় টিএসসি। কারণ এসব স্থান এবার পূর্ণ করা হবে চাল, ডাল, তেল আর মশলার মতো পণ্যে। দুর্গত এলাকায় স্থানীয় পর্যায়ে গণরান্নার কর্মসূচি জোরদার করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকরা। জেলা সমিতিগুলো আছে বা উপজেলা সমিতিগুলো আছে, আমরা কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট অলরেডি করে ফেলেছি। তাদেরকে আমরা বলেছি তারা নিজ নিজ এলাকায় চলে যেতে, এবং সেখানে ভলেন্টিয়ারের প্রয়োজন রয়েছে। এখন তারা অলরেডি এখান থেকে মুভ অন করে শুরু হয়ে গেছে। শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় টিএসসিতে ত্রাণ নিয়ে ছুটে এসেছেন অনেকে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিজের সংগ্রহ নিয়ে আসেন শিশুরাও।
খুব সুন্দরভাবে এটা শৃঙ্খলাবদ্ধভাবে কাজগুলো আগাচ্ছে। ছাত্র জনতা যা উদ্যোগে যে কাজটা করতে পারবে, আমরা সেটা হয়তো পারবো না সে দুর্গম এলাকায়, সেই জন্য এখানে আসছি ডোনেশনের জন্য। প্রত্যেকটা মানুষ কিন্তু মুখিয়ে আছে কিভাবে এই পুনর্গঠনের কাজে সামিল হতে পারে। ত্রাণ কার্যক্রমের সমন্বয়করা জানান, আর নতুন করে শুকনো খাবার বা কাপড় নেওয়া হবে না। গণরান্নার জন্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শিশু খাদ্য, স্যানিটারি ন্যাপকিনের চাহিদার কথাও জানান তারা। কাপড় এবং শুকনো খাবার আর নিচ্ছি না, তবে আমাদের যে নগদ অর্থ সংগ্রহের প্রক্রিয়াটা সেটি আমরা চলমান রাখবো। চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, সয়াবিন তেল, মশলা, মোমবাতি, দিয়াশলাই, ওরসালাইন, ঔষধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যানিটারি ন্যাপকিন এবং আরও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে শিশু খাদ্য। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয় কেন্দ্রকে মাথায় রেখে আপাতত গণরান্নার পরিসর বাড়ানোতে স্বেচ্ছাসেবক এবং অর্থ সাহায্যের গুরুত্বও তুলে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম সেটি কিন্তু আজকে 10ম দিনের মতো চলছে। আমরা দেখতে পেয়েছি এই গণত্রাণ সংগ্রহ যে কর্মসূচি সেটিতে সাধারণ শিক্ষার্থীরা অর্থাৎ তরুণরা যেমনটি তাদের শ্রম দিচ্ছেন, স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন, আমরা দেখছি যে সর্বস্তরের মানুষ অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষও কিন্তু তাদের যে সাহায্যের হাত, সহযোগিতার হাত সেটা কিন্তু তারা বাড়িয়ে দিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি এই 10 দিন ধরে বন্যা দুর্গত যে 11টি জেলা, সেই 11টি জেলার মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু সারা বাংলাদেশের মানুষের যে প্রাণান্তকর চেষ্টা সেটি ছিল। এই 10 দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর যে প্রথম ধাপ সেটি কিন্তু তারা ইতোমধ্যে শেষ করেছেন এবং তারা বলছেন এখন থেকে তারা আর যে কাপড় যে সংগ্রহ কর্মসূচি ছিল সেই কাপড়টি সংগ্রহ করছেন না, পাশাপাশি শুকনো খাবারের যে সংগ্রহের কথা ছিল সেটিও তারা এখন করছে না। এখন আসলে এই বন্যার্ত যে এলাকাগুলোতে সেই এলাকাগুলোতে আসলে রান্না করা খাবারের প্রয়োজন, সেক্ষেত্রে রান্নার জন্য যে ধরনের সামগ্রী প্রয়োজন, চাল, ডাল, তেল, পেঁয়াজ সহ নানা সামগ্রী যেগুলো দিয়ে আসলে আর গণরান্নার যে কর্মসূচি সেটি বন্যার্ত এলাকায় বাস্তবায়ন করা হবে, সেই সামগ্রীগুলো যেন আনা হয় টিএসসিতে বা দেওয়া হয় সেই বিষয়টির কথা তারা বলেছেন। পাশাপাশি বন্যা পরবর্তী সময়ে যে আসলে আমরা দেখি যে পুনর্বাসন কার্যক্রম সেটির প্রয়োজনীয়তার জন্য কিন্তু বিপুল অর্থের প্রয়োজন, সেই অর্থ সহায়তাও কিন্তু গ্রহণ করা হচ্ছে টিএসসিতে। এবং সবশেষ আমরা যদি বলি বিপুল পরিমাণ কাপড় যে জমা হয়েছে টিএসসিতে, সেই কাপড়গুলো যেন পৌঁছে দেওয়া যায়, শেষ পর্যায়ে কাপড়ের সেই পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়া সেটি চলছে। আমরা দেখতে পেয়েছি স্বেচ্ছাসেবীরা এখানে কাপড়গুলোকে আলাদা আলাদা ব্যাগে বা বস্তায় রাখছেন এবং সেটি আসলে কোনটি শিশুদের জন্য, কোনটি পুরুষের জন্য, কোনটি মহিলাদের জন্য, সেই বিষয়টি কিন্তু তারা আলাদা আলাদা করে প্যাকেটের মধ্যে ভরছেন, বস্তায় ভরছেন বা বক্সে করে, সেটি নিয়ে কিন্তু তারা বন্যা দুর্গত যে এলাকা সেটিতে যাবেন এবং এখন থেকে আর তারা কোনো ধরনের কাপড় গ্রহণ করবেন না, এমনটি কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। এবং সবশেষ পর্যন্ত তারা যতদিন বন্যা চলবে বা যতদিন পর্যন্ত এই দুর্যোগ দুর্বিপাকে 11টি জেলার মানুষ থাকবে বা বাংলাদেশের কোনো অঞ্চলে যদি এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, সেক্ষেত্রে তারা কিন্তু তাদের যে সহযোগিতা বা গণত্রাণ সংগ্রহ কার্যক্রম সেটা কিন্তু তারা চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। আমরা দেখতে পেয়েছি তরুণদের পাশাপাশি কিন্তু অনেক শ্রেণী পেশার মানুষ অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষের কিন্তু তাদের যে সাহায্যের হাত সেটি কিন্তু তারা বাড়িয়ে দিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি আজও সেই 10ম দিনের মতো এই গণত্রাণ সংগ্রহ কার্যক্রম সেটি চলছে। স্বেচ্ছাসেবকদের পাশাপাশি তরুণরাও কিন্তু এই যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি বা কার্যক্রম সেটিতে অংশগ্রহণ করছেন। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচির সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে। এদিকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ শেষে দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়ে মতবিনিময় করে তিনি একথা বলেন। সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করা হবে, যথাযথভাবে যাতে পুনর্বাসন প্রক্রিয়াটা বাস্তবায়ন হয় সেই উদ্যোগ মন্ত্রণালয় গ্রহণ করবে। জেলা পর্যায়ে হবে, এটা উপজেলা পর্যায়ে হবে, সবাইকে সংশ্লিষ্ট করে হবে, জনগণকে সংশ্লিষ্ট করেই হবে। এগুলির অ্যাকাউন্টেবিলিটি থাকে, এগুলি যেন মানুষ যেন জানতে পারে কি হচ্ছে, কেন হচ্ছে।
শেখ হাসিনা সহ জড়িতদের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ প্রমাণ করা সম্ভব, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিতর্কিত আইন সংশোধনের আগে বিচার শুরু করা ঠিক হবে না বলে মনে করেন আইনজীবীরা। দেশি বিদেশি বিতর্ক এড়াতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দক্ষ বিচারপতি নিয়োগ, তদন্ত সংস্থা, প্রসিকিউশন টিম ঢেলে সাজাতে হবে। পাশাপাশি দ্রুত গণহত্যার আলামত সংগ্রহ এবং সংরক্ষণের তাগিদ তাদের। প্রতিটি মামলায় অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ তৎকালীন আওয়ামী লীগের মন্ত্রিসভার অনেক সদস্য এবং 14 দলের শরিকদের। কিন্তু বিদ্যমান ট্রাইব্যুনাল আইনে শেখ হাসিনা সহ জড়িতদের মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার কি সম্ভব? একসময় ট্রাইব্যুনালের আসামিপক্ষের আইনজীবী ছিলেন এমন দুজন জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র জনতার উপর চালানো গণহত্যার বিচার সম্ভব, তবে বিচার শুরুর আগে সংশোধন করতে হবে আইন। কেননা এই আইনে বিচার নিয়ে অতীতে দেশে বিদেশে প্রশ্ন উঠেছিল। গণমানুষের মধ্যে এই ট্রাইব্যুনাল সম্পর্কে একটা নেতিবাচক ধারণা প্রতিষ্ঠিত হয়েছে তাদের অতীত কর্মকাণ্ডের জন্য। সেই ক্ষেত্রে এই আইনের সুনির্দিষ্ট কিছু সংশোধন হওয়া প্রয়োজন। ট্রাইব্যুনালের এই আইনগুলোর এই যে লিমিটেশনসগুলো আছে, এটা অর্ডিন্যান্স জারি করে দূর করা দরকার। হাজার হাজার মানুষ মারা গিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, হাজার হাজার মানুষ এখনো হাসপাতালে কাতরাচ্ছে, হাজার হাজার মানুষ গুম হয়েছে, নিখোঁজ হয়েছে। টোটাল জিনিসটাকে যদি একবারে আনতে হয়, তাহলে এটার যে বিস্তৃতি, এই বিস্তৃতিটা, এই বিচারটা যেমন কঠিন হবে, একই সাথে আসামিদের যে রাইট আছে, অধিকার আছে, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি আছে, এটা নিশ্চিত করাটাও অনেকটা ঝুঁকিপূর্ণ। কিন্তু এটা নিশ্চিত না করে, এই আইন সংশোধন না করে বিচার করাটা ঠিক হবে বলে আমি মনে করি না। দক্ষ বিচারপতি নিয়োগ, তদন্ত সংস্থা, প্রসিকিউশন টিম পুনর্গঠনের পাশাপাশি দ্রুত গণহত্যার আলামত সংগ্রহ ও সংরক্ষণের তাগিদ দিয়েছেন তারা। কারা ভিকটিম, তাদের পোস্টমর্টম রিপোর্ট লাগবে, সুরতহাল রিপোর্ট লাগবে, কে কোথায় কিভাবে মারা গিয়েছে এগুলো লাগবে, সুনির্দিষ্টগুলিটা কে করেছে, সরকারি সিস্টেম অনুযায়ী এটা বের করতে হবে ওই সময় কে দায়িত্ব ছিল। ফলে এই সবগুলোই গভর্নমেন্টের মেকানিজমের মধ্য থেকে তরতাজা থাকতে এখনই সংরক্ষণ করার সময়। যদি এটি সংরক্ষণ করতে না পারে, তবে বিচার প্রক্রিয়ায় এভিডেন্স আসবে কোথা থেকে? যত দেরি হবে এই আলামত নষ্ট হতে থাকবে। এই যে হত্যাকারী যারা এই আমাদের বাচ্চা ছেলেদেরকে এভাবে মারলো, সাধারণ মানুষকে মারলো, তাদের এই এভিডেন্সগুলো দুর্বল করে ক্রমাগত নষ্ট করার মাধ্যমে আসলে বিপ্লবের মূল চেতনাটাকেই কিন্তু নষ্ট করছেন। বিচ্ছিন্ন মামলা করে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের বিচার করা সম্ভব নয় বলেও জানিয়েছেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। হত্যা মামলায় সাংবাদিকদের আসামি করায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে। সংগঠনটির সভাপতি রুহুল আমিন গাজী বলেছেন, তথ্য প্রমাণ যাচাই না করে ঢালাওভাবে সাংবাদিকদের হত্যা মামলায় জড়ানো ঘৃণিত কাজ। জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত মানববন্ধনে কথা বলেন সংগঠনের নেতারা। এ সময় সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক দম্পতি সাগর রনি হত্যা মামলার অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা। তৎকালীন পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারকে গ্রেপ্তারের দাবিও জানানো হয়। সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের পাশাপাশি এই আইনে সাংবাদিকদের বিরুদ্ধে যত মামলা হয়েছে তা প্রত্যাহারের তাগিদ দেন সাংবাদিক নেতারা। সাগর সরোয়ার এবং মেরুন রুনির হত্যার 12 বছর অতিক্রম করেছে। তৎকালীন যিনি আইজিপি ছিলেন সেই হাসান মাহমুদ খন্দকারকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কি কি ঘটনা ঘটেছিল তার কাছে তথ্য নেওয়া হোক। যখন দেশের স্বৈর শাসন থাকে, ফেসিস্ট শাসন থাকে, গণমাধ্যম মুক্তভাবে কাজ করতে পারে না। সাংবাদিক নামদারি, মালিক নামদারি অনেকে ফেসিবাদের দূষণ হিসেবে কাজ করেছে। গণমাধ্যমকে নয়, ফেসিবাদের দূষণ থেকে চিহ্নিত করুন। একটা টিভি আপনি বন্ধ করে দিলে, একটা পত্রিকা বন্ধ করলে, একটা জ্বালাই দিলে সব সাংবাদিকরা বেকার হয়ে যাবে। কিছু সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করছেন, আমি ঘৃণা করে এটা প্রত্যাখ্যান করি। যার যেটুকু অপরাধ সেটুকুর জন্যই তার শাস্তি হওয়া উচিত, কিন্তু হত্যা মামলার মতো মামলা দায়ের করতে হলে আপনাকে যথাযথ এভিডেন্স সহ উপস্থাপন করেই সেই মামলা দায়ের করতে হবে। দুর্নীতির স্বার্থে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হয়েছে। যারা আইনের রক্ষক হওয়ার কথা ছিল তারাই ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হয়েছিল বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুপুরে এফডিসিতে দুর্নীতি প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত ছায়া সংসদে টিআইবির নির্বাহী পরিচালক একথা বলেন। দুর্নীতি প্রতিরোধে সেখানে জাতীয় সংসদের সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করার কথা হয়েছে। সেখানে বিগত সরকার সংসদকে পুতুল নাচের নাট্যশালায় পরিণত করেছিল বলেও মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বের দুর্বলতা এবং রাজনৈতিক প্রভাবের কারণে প্রতিষ্ঠানটি ব্যর্থতার পরিচয় দিয়েছে।
জনসমাজকে সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা। যারা বিরোধী দলে তারা ভেবেছেন আমার সংসদ থেকে পাওয়ার কিছু নাই, সংসদে করার কিছু নাই। যারা সরকার দলে তারা ভেবেছেন এটা আমার একচ্ছত্র ভুবন দুর্নীতি প্রতিরোধের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠান হচ্ছে সেটা হচ্ছে জাতীয় সংসদ, যারা জনগণের প্রতিনিধি হয়ে সরকারকে জনগণের কাছে জবাবদিহি করার জন্য তাদের যে ভূমিকা সেটা পালন করবে। কিন্তু পৃথিবীর কোনো দেশেই বাংলাদেশেও এককভাবে শুধু দুর্নীতি দমন কমিশন দুর্নীতি নিয়ন্ত্রণ করবে এটি কল্পনা করা কিন্তু অলীক। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকায় উদ্ধার হওয়া সাবেক ছাত্রলীগ নেতা ইসহাক আলী পান্নার মরদেহ হস্তান্তর করেছে দেশটির পুলিশ। সিলেট সীমান্তে লাশ বুঝে নেন স্বজনরা। গত ২৬ আগস্ট মেঘালয়ের একটি সুপারি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায় শ্বাসরোধে হত্যা করা হয় পান্নাকে। ভারতের মেঘালয় রাজ্যে উদ্ধারের ৬ দিন পর ছাত্রলীগের সাবেক নেতা ইসহাক আলী খান পান্নার লাশ বুঝে পেলেন স্বজনরা। এর আগে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসহাকের মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রক্রিয়া শেষে শনিবার সকালে মরদেহ গ্রহণ করেন নিহতের ভাতিজা কামরুজ্জামান খান নাবিল। একটা ডিরেক্ট এগেইনস্টে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়তে আবেদন করি যে আমি এরকম একটা ঘটনা জানি যে এরকম আমার চাচা ওখানে আছে, আমাকে তাকে বাংলাদেশ হাইকমিশন থেকে তাকে যাতে হেল্প করা হয়, তার বডিটা বাংলাদেশে ফেরানোর জন্য। মরদেহ হস্তান্তরের সময় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পুলিশ জানায় তদন্তের পাশাপাশি পরবর্তী কার্যক্রমগুলো গ্রহণে ভারতের পাশাপাশি কাজ করবে বাংলাদেশ। এখানে আমরা যে লাস্ট কফিনটি পেয়েছি সেটি তার যে আত্মীয় স্বজন আছে তাকে এটি হস্তান্তর করা হয়েছে এবং আমাদের আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেই মোতাবেকই আমাদের কার্যক্রম এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে। ইন্ডিয়ান যে পুলিশ বিজিবি তাদের যে ইয়ে আছে আপনার বিএসএফ আছে, আমাদের বিজিবির মাধ্যমে আমাদের এই যে প্রসার আছে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, আমি ওসি গোয়েনঘাট, আমরা সম্মিলিতভাবে রিসিভ করেছি, কোনো সমস্যা হয়নি। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন ইসহাক। ভারতীয় গণমাধ্যমের খবর, মেঘালয়ের সীমান্তবর্তী একটি সুপারি বাগান থেকে ২৬ আগস্ট উদ্ধার করা হয় তার লাশ। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। জামালপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে শতাধিক মানুষের ঘর বাড়ি ভেঙে জমি বালু দিয়ে ভরাট করা হয়েছে। এতে একটি গ্রামই বিলুপ্ত করে দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও তার অনুসারীদের বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ২০১৩ সালে জামালপুর শহরের নয়াপাড়া ৫ রাস্তা মোড় এলাকায় গড়ে ওঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়। ২০১৯ সালে ব্রহ্মপুত্র নদীর পাড় নাওভাঙাচর এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জামালপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম। ক্যাম্পাস নির্মাণের জন্য প্রায় ১.৫ শতাধিক পরিবারের ঘরবাড়ি ভেঙে জোরপূর্বক জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে। শেখ হাসিনা সরকার পতনের পর নাওভাঙাচরের জমির মালিকরা তাদের দখলকৃত ভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ, মির্জা আজমের নির্দেশে জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন ওরফে সানুর তত্ত্বাবধানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মারধর, মিথ্যা মামলায় হয়রানি, এমনকি অত্যাচার, নির্যাতন করে জমিগুলো দখল করে। যারা জমি ছাড়েনি তাদের উপর করা হতো মানসিক ও শারীরিক নির্যাতন, এমনকি পুলিশের মাধ্যমে করা হতো ব্যাপক হয়রানি। তোমরা যদি না যাও তোমার পুলিশ দিয়ে থানা নিয়ে যাও গা, বুঝছেন? এরকম করে আঙ্গর বয় দেখাইছে। এই যে বাড়ি করগুলি দেখেন সব উনি ভাঙ্গিয়া কি করছে, বেকু দিয়া ঘরে ধরে তো মাটি ফেলাইছে। বাড়ি ঘরগুলি ভাঙচুর করলো, ভাঙচুর করার পরে মনে করেন যে কোনো খরচপাতি বা মাটি কাটা ঘর বাড়ি কোনো কিছু জানাবে আর ভয় দিয়েছে যে আমরা যদি না সরেন আমরা পুলিশ দিয়ে ধরে নেব। যে অনতিবিলম্বে আমাদের ব্রহ্মপুত্রের যে মূল ধারা, এই ধারাটাকে প্রবাহিত করার জন্য এই যে মাটির পাহাড় গড়ে তুলেছে সেটাকে অপসারণ করে ফেলা, যে সমস্ত গরিব মানুষের জমি দখল করেছে তাদের জমি ফেরত দেওয়া। তবে জেলা প্রশাসক বলছেন, লিখিত অভিযোগ পেলে জমি দখলের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। তারা যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয় সেই বিষয়টি আমরা তদন্ত করে দেখব যে তাদের কোনো স্বার্থ সেখানে আছে কিনা। যদি তাদের স্বার্থ বিঘ্নিত হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নাওভাঙাচর গ্রামটিতে প্রায় ৪০ বছর ধরে ১২০০ মানুষের বসবাস। সময় সংবাদ, জামালপুর। মেয়াদোত্তীর্ণ কিট ব্যবহার, পরীক্ষার দাম দ্বিগুণ নেয়া, স্যাম্পল ওষুধ দিয়ে চিকিৎসা সহ নানা অনিয়ম মিলেছে রাজধানীর কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোমে।
5 লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেখে বোঝার উপায় নেই, ইউরিন টেস্টের এক এক টিকিটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে আরও 3 বছর আগেই। শনিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাজধানীর গ্রিন রোডের নামিদামি কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোম হাসপাতালে ব্যবহার করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ এসব কিট, যাতে সঠিক রোগের চিকিৎসা পাওয়া কঠিন। 21 সালে মেয়াদ শেষ। এ সময় দায় এড়িয়ে যেতে চাইলেও পরে স্বীকার করে নেয় দায়িত্বরত কর্মকর্তারা। যেহেতু 21 এইটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, এটা ইউজ করলে আপনার পারফেক্ট রেজাল্ট আসার কথা না। শুধু কিট মেয়াদ উত্তীর্ণ তা নয়, এই হাসপাতালে অনিয়ম রয়েছে নিজেরাই পরীক্ষার মূল্য নির্ধারণ করে দ্বিগুণ দাম নেয়ার। ভোক্তা অধিকারের অভিযানে মেলে বিক্রি প্রযোজ্য নয়, অর্থাৎ স্যাম্পল ওষুধ দিয়েও ভর্তি রোগীদের চিকিৎসার। আপনি তো একটা মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলছেন। একটা টেস্ট মানে একটা মানুষ রোগীর জীবন। নানা অনিয়মের দায়ে 5 লাখ টাকা জরিমানার পাশাপাশি 7 দিনের আলটিমেটাম দেয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। কিছু বিল চেক করে দেখলাম যে মূল্য তালিকার সাথে এটা অ্যাডজাস্ট হয় কিনা। বেশ কিছু সার্ভিস রয়েছে, ওটা টেস্ট ফি রয়েছে যেটা আপনার দ্বিগুণ, বিল নিচ্ছে দ্বিগুণ, কিন্তু আপনার তালিকা রয়েছে কম। রোগীদের জিম্মি করে হাসপাতালগুলোর নৈরাজ্য আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আপনারা হুঁশিয়ার হয়ে যান, আপনারা যদি ভাবে থাকেন আজকে থেকে আমাদের এখানেই অভিযানটা শেষ, তাহলে এটা ভুল দেওয়া না। আমরা প্রত্যেকটি হসপিটালে যাব এবং আপনারা যে ধরনের দুর্নীতি, যেই ধরনের অনিয়ম করতেছেন, এগুলো আমরা সবগুলোই খুঁজে বাইর করার চেষ্টা করব। তবে শিগগিরই অন্যান্য হাসপাতালে এমন অনিয়ম আছে কিনা ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে যৌথ অভিযান পরিচালনা করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। তৈরি পোশাক খাতের শ্রমিকদের চলতি মাসের বেতন ভাতা পরিশোধে অন্তর্বর্তী সরকারের কাছে স্বল্প সুদে ঋণ চায় বিজিএমইএ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দেওয়া চিঠিতে ঋণ ছাড়াও সংকট ত্বরণে আরও 4 ধরনের সহযোগিতা চেয়েছে সংগঠনটি। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কোভিড পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ বিশ্বমন্দা পরিস্থিতিতে গত 2 বছরের বেশি সময় ধরে সংকটে ভুগছিল দেশের তৈরি পোশাক খাত। এর মধ্যে নতুন করে যুক্ত হয় রাজনৈতিক অস্থিরতা। বিজিএমইএ নেতারা বলছেন, রাজনৈতিক অস্থিরতায় অনেক অর্ডার চলে গেছে প্রতিযোগী বিভিন্ন দেশে, এমনকি আগের অর্ডারের অনেক পণ্য বাড়তি খরচে এয়ার শিপমেন্ট করতে হয়েছে। তো এই অবস্থায় আসলে আমরা সরকারের সবসময় নীতি সহায়তা আমরা চাই। আন্দোলন ও কারফিউ ঘিরে জুলাই মাস থেকে চরম সংকটে পড়ে পোশাক খাত। সরকার পতনের পর একে একে খুলেছে সব কারখানা। তবে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে অনেক গার্মেন্টস মালিক সংকটে পড়েছেন বলে দাবি বিজিএমইএর। আমরা আশা করছি ডক্টর ইউনূস সাহেবের ভাবমূর্তির কারণে এই ইমেজ সংকট আমরা কাটিয়ে উঠব। এই অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে 5 ধরনের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে বিজিএমইএ। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আরএমজির এলসি হয় কিন্তু ইসলামী ব্যাংকে, ওটা যাতে চালু করা হয়। দেশের 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানা ছাড়াও ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2100টি, আর চট্টগ্রামে রয়েছে 464টি গার্মেন্টস। চলতি বছরের 8 মাসে অন্তত 2 মাস উৎপাদন বন্ধ ছিল গার্মেন্টস কারখানায়। আর এই ক্ষতি পুষিয়ে নিতে সরকারের প্রণোদনার কোনো বিকল্প দেখছেন না গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। কলকাতার নারী চিকিৎসককে হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে টানা 22 দিন ধরে চলছে নানা কর্মসূচি। ধর্মতলায় বিজেপির অনশন কর্মসূচির মধ্যে 3 সেপ্টেম্বর থেকে সবাইকে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে বাম কংগ্রেস। সুব্রত আচার্যের রিপোর্ট। কলকাতার হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় এখনও উত্তাল ভারত। হত্যাকাণ্ডের 24 ঘন্টার মধ্যেই সঞ্জয় রায় নামের একজনকে আটক করে কলকাতা পুলিশ। এরপর 22 দিন পেরিয়ে গেল, ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার করতে পারেনি তদন্তকারী সংস্থা সিবিআই। তবে সিবিআই দফায় দফায় হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করছে। করা হয়েছে পলিগ্রাফ টেস্টও, কিন্তু এরপরও চাঞ্চল্যকর এই মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। আর এতেই ফুঁসে উঠছে আন্দোলন। কলকাতা সহ গোটা রাজ্যে জুনিয়র চিকিৎসকদের চলমান কর্মবিরতি কর্মসূচি আরও জোরদার হবে বলে আভাস মিলছে। সিবিআই তদন্ত নিয়ে মানুষের আস্থা হারিয়ে ফেলেছে পশ্চিমবাংলায়। 2011 সালের পর থেকে
যতগুলো ঘটনা ঘটেছে কোনো মামলারই সুরাহা করতে পারেনি। আস্থা আছে, আশা করি সিবিআই এটা তদন্ত করে সঠিক তদন্ত করে এবং সঠিক লোক যাতে মানে সঠিকভাবে শাস্তি পায়। চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ধর্মতলায় অনশন করছে। 7 দিনের এই কর্মসূচি শেষ হবে আগামী বুধবার। এরই মধ্যে 3 সেপ্টেম্বর বাম কংগ্রেস রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবে। এদিকে ধর্ষণের দৃষ্টান্তমূলক সাজা দিতে বিধানসভায় বিল উত্থাপনের কথা জানিয়েছে মমতা প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ, নির্বাচন ব্যবস্থা সংস্কারের পরামর্শ, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত ভোটের দাবি বিএনপির। কমলো জ্বালানি তেলের দাম, লিটারে 6 টাকা কমেছে অকটেন ও পেট্রোল, ডিজেল 105 টাকা 25 পয়সা নির্ধারণ। মধ্যরাতে কার্যকর নতুন দর, স্বাগত জানালেন সাধারণ মানুষ। এই ছিল সময় সংবাদে, এরপর থাকছে বাংলা সময়। সঙ্গে থাকুন সময়।